আয়েশের কথা শুনে সবার আগে ঈশাই গাড়িতে উঠে বসে পড়ল। ঈশার পেছন পেছন মিলিও উঠে ঈশার পাশে বসে পড়ল। পেছনে 2টো সিট আর 2টা সিটে ঈশার মিলি বসে পড়েছে। আর কোনো জায়গা না দেখে ফারহা বলল, আল্লাহ, এখানে তো দুটোই সিট, এখন আমি কোথায় বসবো? ফারহার কথায় আয়েশ মুচকি হেসে বলল, ফারহা, তুমি এমনভাবে বলছো যেন গাড়িতে আর সিটই নেই। তুমি ফ্রন্ট সিটে বসে পড়ো। আয়েশের কথা মতো ফারহা আরও কথা না বাড়িয়ে ফ্রন্ট সিটে উঠে বসে পড়ল। মিলি দুষ্টু হেসে বলল, হ্যাঁ হ্যাঁ ফারহা, বসো। আয়াসের ভালোই লাগবে, বউকে পাশে বসিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা। ঠিক বলেছি না আয়াস? আয়েশ ততক্ষণে ড্রাইভিং সিটে উঠে বসে পড়েছে। মিলির পিন্স মারা কথা শুনে আয়েশ চোখ গরম করে তাকালো মিলির দিকে। তুই সবসময় 2 লাইন বেশি বুঝিস কেন? আমি কি তোদের বসতে বারণ করেছিলাম আমার পাশে? তোরাই তো আগে উঠে পিছনের সিটে বসে পড়েছিস। তাহলে ফারহা কি গাড়ির ছাদে বসে যাবে? আশ্চর্য। বলতে বলতে আয়েশ গাড়ি স্টার্ট দিতে যাচ্ছিল, তখনই সেখানে অয়ন আসে। অয়ন এক নজর আয়েশের দিকে তাকিয়ে বলল, আয়াস, 1 মিনিট, গাড়ি এখন স্টার্ট দিস না, আমার ঈশার সাথে কিছু কথা আছে। বলেই মিলির পাশের জানালা দিয়ে উকি দিল অয়ন। ঈশা, তোমার না পেছনের সিটে বসতে আনইজি লাগে? তাহলে সামনের সিটে না বসে পেছনের সিটে বসেছো কেন? অয়নের কথা ঈশা মেকি হেসে বলল, না, সমস্যা নেই, আমি এখানেই ঠিক আছি। সে কি ঈশা, তুমি পিছনের সিটে বসতে পারো না যখন সামনের সিটে বসোনি কেন? আমি উঠে আসবো, তুমি না হয় আমার সিটে বসে পড়ো। ফারহার কথার সাথে সাথে ঈশা আপত্তি করে বলল, না না আপু, তুমি ওখানে বসো, আমি এখানেই ঠিক আছি। শিওর তো যে তোমার কোনো প্রবলেম হবে না? অয়নের প্রশ্নে ঈশা হেসে বলল, ড্যাম শিওর। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে মিলি এটা রাখ। বলেই অয়ন একটা পানির বোতল এগিয়ে দিল মিলিকে। মিলি পানির বোতলটা একটু নেড়ে চেড়ে দেখে পড়ল। এটাতে কি? ওইগুলো লেবুর শরবত, আমি আন্টিকে বলে ঈশার জন্য বানিয়ে নিয়েছি। ঈশা বেশি সময় জার্নি করতে পারে না, যে কোনো সময় ওর বমি আসতে পারে। তাই যখনই দেখবি ওর বমি হওয়ার চান্স আছে, তখনই ওর থেকে অল্প করে খাইয়ে দিবি, ঠিক আছে? তাহলে আর বমি করবে না। তারপরও যদি বমি হওয়ার চান্স দেখিস, তাহলে ঈশার কপালে হাত রেখে চেপে ধরিস, তাহলে আর প্রবলেম হবে না। আমি এই গাড়িতে হলে তোর কষ্ট করতে হতো না, কিন্তু আমি নিজেই করতাম আর কি, কিন্তু আমার ওই গাড়িতে করে যেতে হবে, তাই তোকে বলতে হচ্ছে এসব। যদি আম্মু না থাকতো তাহলে আমি আমার পাশেই নিয়ে যেতাম আর কি, কিন্তু আম্মু মেয়েদের সামনে বসানো পছন্দ করে না, তাই নিতে পারতেছি না। তুমি আমাদের সাথে যাবে না? ঈশার কথায় অয়ন প্রশস্ত হাসল, হেসে বলল, না রে পাগলি, তোমাদের গাড়িতে তো আর আমার জায়গা নাই, আমি বসবো কোথায়? আর তাছাড়া ওই গাড়িতে কোনো ছেলে নাই, তাই আমাকেই ড্রাইভ করতে হবে। ও আচ্ছা ওয়েট, আমি এক্ষুনি আসছি। আয়াস, একটু ওয়েট কর, গাড়ি স্টার্ট দিয়ে দিস না আবার। হ্যাঁ, আমি আসছি কিন্তু। বলেই অয়ন কিছু না বলে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। তারপর মিনিটের মধ্যে আবার ভেতর তো আসলো, তবে সাথে করে মাথার একটা কাঁটাও নিয়ে এসেছে। কাঁটাটা মিলির হাতে দিয়ে বলল, মিলি, এটা ঈশার চুলে বেঁধে দে, গাড়ি চলতে থাকলে ওর খোলা চুলগুলো ওকে বিরক্ত করবে, তাই একটু চুলগুলো কাঁটা দিয়ে বেঁধে দিস। আমার জন্য কাটা আনতে এমন দৌড় দিয়েছিলে, আমি তো ভাবলাম কি না কি ফেলে এসছো। চিন্তিত কণ্ঠে কথাটা বলল ঈশা। অয়ন কিছু বলতে যাবে তার আগে আয়েশ বলে উঠল, অয়ন, হয়েছে তোদের? আর কতক্ষণ লাগবে? আচ্ছা হইছে রে ভাই, এবার গাড়ি স্টার্ট দিতে পারবি? ঈশা যাও তাহলে, আমি পিছনের গাড়িতে আসি, কোনো প্রয়োজন হলে কল দিও, ওকে? ঈশা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অয়নও হেসে চলে গেল। সাথে সাথে আয়েশ গাড়ি স্টার্ট দিয়েছে, গাড়ি চলতে শুরু করেছে। এরই মধ্যে মিলি অয়নের কথা মতো ঈশার চুলগুলো কাঁটা দিয়ে বেঁধে দিয়েছে। ঈশা যদিও বাঁধতে চায়নি, কিন্তু মিলির এক কথা, যদি ঈশা চুলে কাঁটা না মারে তাহলে অয়ন পরে মিলিকে বকবে, তাই ঈশা বাধ্য হয়ে চুলগুলো বেঁধেছে। গাড়িতে বসলে ঈশা জানালায় মাথা রেখে বাইরে তাকিয়ে থাকে। বলতে গেলে এটা ঈশার নিত্য অভ্যাস, এখনও তার ব্যতিক্রম হয়নি। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে ঈশা জানালায় মাথা রেখে বাইরে তাকিয়ে আছে। যদিও ফারহা আর মিলি এটা সেটা নিয়ে কথা বলছে। ফারহা তো কথা বলার জন্য ইতোমধ্যেই পেছনের দিকে ফিরে বসেছে, কিন্তু ঈশা কোনো কথাই বলছে না, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। গাড়ি চলছে তার নির্দিষ্ট গন্তব্যে। আয়েশ ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে লুকিং গ্লাসে কয়েকবার ঈশাকে দেখে নিয়েছে ইতোমধ্যে, কিন্তু কিছু বলছে না। ঈশাকে ফ্যাকাশে মুখ করে বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখে ফারহা বলল, কি ব্যাপার ঈশা, আমরা সেই কখন থেকে কথা বলছি, বাট তুমি একটাও কথা বলতেছো না, মন খারাপ? এসে এক নজর ফারহার দিকে তাকিয়ে মেকি হেসে বলল, না আপু, মন খারাপ না, আমার এমনিই কথা বলতে ভালো লাগছে না, তাই চুপ করে আছি। আচ্ছা, তোমার আর আয়েশের মধ্যে কি কিছু হয়েছে,
না মানে আগে তোমাদের বাসায় আসলে দেখলাম তোমরা একসময় একে অন্যের পিছে লেগে থাকতে সবসময়, কিন্তু এইবার আসার পর থেকে দেখছি তোমাদের মাঝে আগের মতো দুষ্টুমি আর খুনসুটিগুলো নেই। কোনো প্রবলেম হয়েছে তোমাদের মাঝে? ঈশা আবারও মেকি হাসলো। মেকি হেসে বলল, না আপু, কোনো প্রবলেম হয়নি। এখন তো বড় হয়েছি, তাই নিজেকে শুধরে নেবার চেষ্টা করছি। ওয়াইসি, আমি তো ভাবলাম তোমাদের মধ্যে মান অভিমান চলছে। তেমন কিছু না। আচ্ছা ঈশা, তোমার স্টাডি শেষ হতে আর কতদিন আছে? এখনো অনেক দেরি আছে, মাত্র ইন্টার সেকেন্ড ইয়ার দিয়েছি কিছুদিন আগে। কি বলো? আমি 3 বছর আগে যখন তোমাদের বাড়িতে এসেছিলাম তখন না তুমি ক্লাস 10-এ ছিলে? তাহলে এখনও ইন্টার সেকেন্ড ইয়ারে কিভাবে? মাঝখানে করোনার কারণে 2 বছর অফ ছিল না, তাই পিছিয়ে গিয়েছি আর কি। ও তাই বলো, করোনা এসে এমনিতেও অনেক কিছু ওলটপালট করে দিয়েছে। ড্রাইভিংয়ের ফাঁকে হঠাৎ আয়েশের চোখ পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা আইসক্রিম ভ্যানের দিকে। সাথে সাথে আয়েশ গাড়ি থামিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে পড়ল, কারণ ঈশা চকবার আইসক্রিম খেতে খুব ভালোবাসে। হঠাৎ মাঝপথে আয়েশকে এভাবে গাড়ি থেকে নামতে দেখে মিলি অবাক হয়ে বলল, কিরে আয়াস, হঠাৎ মাঝপথে গাড়ি থামিয়ে কোথায় যাচ্ছিস? আসছি আমি, তোরা বস। বলে আয়েশ দ্রুতগতিতে রাস্তার ওপারে চলে গেল। আবার একটু পরেই ফেরত আসলো, তবে সাথে করে গোটা কয়েক আইসক্রিম নিয়ে এসে ফারহার হাতে দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। ফারহা, এখানে 3টা চকবার আইসক্রিম আছে, তুমি একটা রেখে বাকি দুটো পিছনে দিয়ে দাও। বলতে বলতে আয়েশা আবারও গাড়ি স্টার্ট দিয়েছে। আয়েশের কথা মতো ফারহা তাই করলো। নিজের জন্য একটা আইসক্রিম নিয়ে বাকি 2টা আইসক্রিম মিলির হাতে দিয়ে দিয়েছে, কারণ ঈশা ফারহার অপোজিটে ছিল, যার কারণে মিলিকেই ফারহা নাগালে পেয়েছে। ঈশা তখনও জানালায় মাথা রেখে বসেছিল। মিলি একটা আইসক্রিম নিজে নিয়ে অন্যটা ঈশার দিকে এগিয়ে দিয়ে বলল, ঈশা, এই নাও, এটা খাও, গরমের মধ্যে আইসক্রিম খেতে ভালো লাগবে। জানালা থেকে মাথা তুলে এক নজর আইসক্রিমের দিকে তাকিয়ে আবারও মিলির দিকে তাকালো ঈশা। মিকি হাসি দিয়ে বলল, না আপু, আমার এই মুহূর্তে আইসক্রিম খেতে ভালো লাগছে না। আচ্ছা, অয়ন যে লেবুর শরবত দিয়েছিল সেটা কোথায়? বোতলটা একটু দাও তো, আমার কেমন যেন গা গোলাচ্ছে। সাথে সাথে মিলি পেছন থেকে বোতলটা নিয়ে ঈশার দিকে এগিয়ে দিল। ঈশাও কোনো রকম দেরি না করে বোতল খুলে ডক ডক করে বেশ কিছু লেবুর পানি খেয়ে নিয়েছে। তারপর লম্বা একটা শ্বাস ফেলে বোতলে ঢাকনা লাগিয়ে আবারও মিলিকে দিয়ে দিয়েছে। ঈশা, আর ইউ ওকে? মিলির কথায় ঈশা হালকা হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ আপু, এখন ঠিক লাগছে, তবে কেমন যেন অস্বস্তি লাগছে। আইসক্রিমটা খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। না আপু, আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা কেউ একজন খেয়ে নাও আমারটা। ঈশা কেমন অস্বস্তি বোধ করতে দেখে আয়েশ কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগে মিলির ফোনটা বেজে উঠল। মিলি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো অয়নের কল। একটু অবাক হয় মিলি। অয়ন আবার কল দিচ্ছে কেন? বলতে বলতে দ্রুত কল রিসিভ করে কানে ধরল সে। ওপাশে কিছু বলার অপেক্ষা না করে বলে উঠল, হ্যাঁ রে, কল দিলি কেন? নিশ্চুপ। হ্যালো 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 অয়ন, আরে তোর কথাগুলো গাড়ির আওয়াজের জন্য বোঝা যাচ্ছে না। কি বলছিস বড় করে বল। ধ্যাত, গাড়ির সাউন্ডের জন্য তো কিছুই বোঝা যাচ্ছে না। তখনই ফারহা বলল, আপু আমার মনে হয় লাউড স্পিকারে দিলে বোঝা যাবে, লাউড স্পিকার দিয়ে দেখো। ফারহার কথা মতো মিলি লাউড স্পিকারে দিল। সাথে সাথে অয়নের কথা স্পষ্ট শোনা গেল। মিলি, কি হলো? তুই আমার কথা বুঝতে পারছিস না? এখন বুঝতে পারছি, এতক্ষণ গাড়ির আওয়াজের জন্য বোঝা যাচ্ছিল না। তা বল, কেন কল দিয়েছিস? ঈশার ফোনটা কোথায় জিজ্ঞেস করতো। আমি ওকে এতবার কল দিলাম, তারপরও রিসিভ করছে না কেন? লাউড স্পিকারে থাকা অনেক কথাগুলো সবাই অনায়াসে শুনেছে, তাই মিলি কিছু বলার আগে ঈশা বলল, আল্লাহ, মোবাইল তো আমার পার্সে, বোধহয় সাইলেন্স হয়ে গেছে। অয়ন, ওর মোবাইল নাকি পার্টসে, হয়তো সাইলেন্স হয়ে গেছে, তাই আমরা কেউ শুনতে পাইনি তোর কল আসাটা। মিলির কথাকে উপেক্ষা করে অয়ন বলে উঠল, আচ্ছা, তুই ফোনটা ওকে দে তো। মিলি ঈশার দিকে এগিয়ে দিল ফোনটা। ঈশাও ফোনটা মুখের সামনে ধরল। হ্যালো। ঈশা, বলো। ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছি। আমার কেন যেন মনে হচ্ছে যে তুমি মিথ্যা বলতেছো। তোমার কথাগুলো এমন শোনাচ্ছে কেন? কিছু না, ওই একটু গা গুলি এসছিল। লেবুর শরবত দিয়েছি, সেখান থেকে খাওনি? হ্যাঁ খেয়েছি। তুমি ড্রাইভ করতে করতে কল দিয়েছো তাই না? তুমি জানো না ড্রাইভ করতে করতে কথা বলাটা রিস্ক? আরে পাগলি, আমার কানে ব্লুটুথ লাগানো আছে, সমস্যা নাই। আচ্ছা, এক কাজ করো তো, আমাদের এখনও শপিং মলে পৌঁছতে অনেক সময় লাগবে, কারণ আমরা একেবারে নিউ মার্কেটের ওইদিকে যাবো, বুঝছো? ততক্ষণ জার্নি করলে তোমার আরও খারাপ লাগবে, তাই তুমি জানালায় মাথা না রেখে সিটে হেলান দিয়ে বসে চোখগুলো বন্ধ করে রাখো, আর ফোনটা মিলিকে দাও। আচ্ছা। বলে ঈশা ফোনটা মিলিকে দিয়ে দিল। হ্যাঁ বল।
মিলে তুই খেয়াল রাখবে যেন ঈশা বমি না করে। আর তখন কি বলেছি মনে আছে? ঈশার বেশি বেশি বমি বমি লাগলে তুই ওর কপালের উপর হাত দিয়ে চেপে ধরে রাখিস, তাহলে আর বমি আসবে না। গট ইট? আর কিছু? আপাতত এটুকুই। তবে হ্যাঁ, ঈশার খেয়াল রাখবি, যদি গাড়ি থেকে নেমে দেখি যে আর কি ওর বমি হয়েছে, তাহলে তোকে দেখবি। রাখছি, বাই। অয়ন কল কেটে দিয়েছে বুঝতে পেরে ফারহা মুস্কি হেসে বলল, ঈশা, তুমি কিন্তু অনেক লাকি যে অয়ন ভাইয়ের মতো একটা হাজবেন্ড পাচ্ছ। অয়ন ভাইয়া তোমার কত কেয়ার করছে। তবে অয়ন ভাইয়াকে দেখে কিন্তু বোঝা যায় না, দেখলে মনে হয় না ভাইয়া বউয়ের প্রতি এতটা কেয়ারিং হবে। আমি মনে করেছিলাম সে একদম সাদামাটা হবে, কিন্তু এখন দেখছি আমি ভুল ছিলাম। তারপর আয়েশের দিকে তাকিয়ে বলল, অয়ন ভাইয়া দেখছি ঈশার অনেক কেয়ার করে, তাই না আয়াস? বিয়ের আগেই দেখেছো কতটা কেয়ার করছে, না জানি বিয়ের পর কতটা করবে। ফারহার কথা শুনে আয়েশের খুব রাগ হলো, কিন্তু ফারহার সামনে তো আর প্রকাশ করতে পারবে না, তাই মেকি হেসে ছোট্ট করে বলল,